আর নড়ার চেষ্টা করছে না। সে ভয়ে ক্লান্তিতে অসাড় হয়ে গেছে। শেষ কথাটা তার বুকের ভেতরে গিয়ে লাগলো। আপনি আপনি এসব কিভাবে জানেন? আপনি আমার মনের কথা আমার বললাম না, আমার টিকিটটা পুরনো, খুব পুরনো। ঝড়টা থেমেছে, ভোরের আলো ফুটতে শুরু করেছে। কামরার হলদেটে আলোটা মরে আসছে। প্রতাপ এখন শান্ত, কিন্তু তার চোখ দুটো বিস্ফারিত। সে অপলকে বৃদ্ধের দিকে তাকিয়ে আছে। কেন বলছেন এসব? কেনই বা আমাকে শোনাচ্ছেন? কারণ আমিও একদিন এই ট্রেনেই উঠেছিলাম, আজ থেকে ঠিক 50 বছর আগে। মানে? আমারও মনে হয়েছিল জীবনে কিছু হলো না, সব শেষ। সাংবাদিক হতে চেয়েছিলাম, পারিনি। একটা ছোট্ট প্রেসের প্রুফ রিডার ছিলাম। আমার স্ত্রী, আমার ছোট ছেলেটা খুব কষ্টে ছিল। আমার ছেলেটা, তোমার বাবা, সে এক ফোঁটা দুধের জন্য কাঁদত। আমি পারতাম না। আমার মনে হলো আমি একটা ব্যর্থ লোক, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি আমার বাবার কথা? তোমার বাবা কামাল, কামাল চক্রবর্তী। আপনি? আমিও রানাঘাট পর্যন্ত যাইনি। তার আগেই এই কাকড়িনাড়া আর নৈহাটির মাঝে একটা জায়গায়, তখন ব্রিজটা পার হচ্ছিল ট্রেনটা, হাল ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে এই ট্রেনেই বসে আছি 50 বছর ধরে। রোজ রাতে শুধু ভাবছি, সেদিন যদি হাল না ছাড়তাম, যদি আর একটা দিন অপেক্ষা করতাম। আমার নাম নরেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রতাপের চোখ দুটো বিস্ফারিত হয়ে যায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই নাম সে শুনেছে। তার বাবা বলতেন যে তার ঠাকুরদাদাকে সে কোনোদিনও দেখেনি। তিনি 50 বছর আগে অ্যাক্সিডেন্টে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, যার দেহ খুঁজে পাওয়া যায়নি। ঠাকুরদা? নরেন্দ্রনাথের শরীরটা ভোরের আলোয় কাচের মতো স্বচ্ছ হতে শুরু করে। আমার মতো ভুলটা করো না দাদু ভাই, করো না। ট্রেনটা পুরোপুরি থেমে যায়। ভোরের আলোয় নরেন্দ্রনাথের শরীরটা প্রায় মিলিয়ে গেছে। ভুল? কি ভুলের কথা বলছেন? আমি তো শুধু... এই যে জীবন থেকে এভাবে পালিয়ে যাচ্ছ। প্রতাপের বুকের ভেতরটা হিম হয়ে যায়। এই লোকটা, এই বৃদ্ধ কি করে জানল? সে তো রানাঘাটে এসেছিলই শেষবারের মতো সব কিছু শেষ করবে বলে। তোমার পকেটের ভেতরের ওই ভাঁজ করা কাগজটা, ওটাতে মুক্তি নেই দাদু ভাই। ওটা শুধু আরো বড় বন্ধন তৈরি করে। ওটা একটা ভুলের শুরু, যে ভুল আমিও করেছিলাম। নরেন্দ্রনাথ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যান। সিটটা খালি, যেন এখানে কেউ কোনোদিন বসেইনি। প্রতাপ স্তম্ভিত হয়ে বসে আছে। সে ভয়ে ভয়ে নিজের পকেটে হাত দেয়। একটা ভাঁজ করা কাগজ, তার সুইসাইড নোট। সে যে আত্মহত্যা করতে যাচ্ছিল, সেটা ওই বৃদ্ধ কি করে জানল? প্রতাপ উদ্ভ্রান্তের মতো ট্রেন থেকে নামে। রানাঘাট স্টেশন, সকাল হয়ে গেছে। কিছুদিন পর প্রতাপ তার ঘরে একটা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে। সে সেই দিন সারা রাত রানাঘাট স্টেশনেই কাটিয়েছে, ভোরে ফিরেছে। সে সেই রাতের ঘটনাটা কিছুতেই মেলাতে পারছে না। সবটা কি প্রশ্ন ছিল, নাকি? হঠাৎ তার খবরের কাগজের প্রথম পাতায় একটা ছোট্ট খবর তার নজরে পড়ে।
এক কোণে। অবশেষে মুক্তি পেলেন নিরপরাধ বলরাম সামন্ত। প্রতাপের বুকটা ধরাস করে ওঠে। সে খবরটা পড়তে শুরু করে। 6 মাস আগে সাংবাদিক প্রতাপ মুখার্জির লেখা একটি অনুসন্ধানী রিপোর্টের সূত্র ধরেই পুলিশ পুনরায় তদন্ত শুরু করে এবং বলরামবাবুর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। খবরের পাশে একটা ছবি। বলরাম সামন্ত তার 10 বছরের মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। মেয়েটার চোখ দিয়েও জল গড়াচ্ছে, কিন্তু তার মুখে হাসি। সে বাবাকে ফিরে পেয়েছে। প্রতাপ ছবিটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে কান্না হাসি মেশানো অদ্ভুত এক অভিব্যক্তি। কাল রাতে আমি ওই ট্রেনে উঠেছিলাম, কারণ আমার মনে হয়েছিল আমার এই জীবনের কোনো মানে নেই, আমার এই লেখার, আমার এই কলমের কোনো দাম নেই। ভেবেছিলাম এডিটর সাহেব ঠিকই বলেছেন, আমি একটা ব্যর্থ অকেজো মানুষ। তাই ভেবেছিলাম সব শেষ করে দেব। আর আজ সকালেই এই কাগজটা বলছে আমারই লেখা একটা রিপোর্ট একটা লোককে জেল থেকে বের করলো, একটা বাচ্চার মুখেও হাসি ফেরালো। প্রতাপের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে পকেট থেকে তার ভাঁজ করা সুইসাইড নোটটা বের করে। এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকে। ঠাকুরদার কথাগুলো তার কানে বাজছে। কাজটা বাকি ছিল। আমরা কেউ জানি না আমাদের কোন কথাটা, কোন কাজটা, বা শুধু আমাদের এই বেঁচে থাকাটাই আর কার জীবনের সুতোটাকে ধরে আছে। আমরা বুঝতে পারি না আমাদের অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের দেখি প্রতাপের চোখে ক্লান্ত, পরাজিত, অর্থহীন। কিন্তু সত্যিটা হলো আমরা প্রত্যেকেই কারো না কারো গল্পের একটা জরুরি অংশ। আমরা প্রত্যেকেই কারো না কারো প্রতাপ মুখার্জি। আত্মহত্যা কোনো মুক্তি নয়, ওটা একটা যন্ত্রণা আর একটা অনন্তকালীনের চক্রে আটকে পড়া। তাই পরের বার যখন আপনার সেই শেষ ট্রেনে উঠতে ইচ্ছে করবে, যখন মনে হবে সব অন্ধকার, সব অর্থহীন, তখন শুধু একটা মুহূর্ত অপেক্ষা করবেন। চোখটা বন্ধ করে ভাববেন, হয়তো আপনারও এমন কোনো কাজ বাকি আছে যার খবর আপনি নিজেও জানেন না। হয়তো আপনার অদৃশ্য সুতোটাও কোনো এক 10 বছরে বাচ্চার হাসির সাথে বাঁধা। ধন্যবাদ।